বাংলাদেশের হিন্দুদের উপাসকদের মাধ্যম যারা তাদেরকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে বিষয়টাকে অত্যন্ত সিরিয়াস সেটা আপনাদের চোখ মুখ দেখে এবং এতক্ষণ ধরে বক্তব্য শোনা থেকে বোঝা যাচ্ছে। রাজনৈতিক ব্যক্তিরা তাদের মতো করে বলেন, তাদের পক্ষেটুকু বলেন, অর্ধেক সত্যি বলেন, আবার অর্ধেক সত্যি বলেন না, যে সত্যি বললে আমার রাজনৈতিক সমস্যা হতে পারে। তো আমি এমন একটা জায়গাকে রিপ্রেজেন্ট করছি, বাঙালি ঐক্যমঞ্চ একদম অরাজনৈতিক একটা জায়গা, সাদাকে সাদা কালোকে কালো বলবো, এবং সেটা বলবো কিন্তু একদম দেখিয়ে দেখিয়ে, যেটা অসুবিধা বারবার বলছে। আমি আরেকবার একটা কথা বলতে চাই, সময় খুব সংক্ষেপ। আমি এই পর্যন্ত যত মানুষকে দেখেছি উদ্বাস্তুদের জন্য তার এই সামান্য বিধায়ক পদও কিন্তু যে কোনো মুহূর্তেই স্যাক্রিফাইস করতে পারেন এবং যে কোনো সময়ে নিজে সুপ্রিম স্যাক্রিফাইস অর্থাৎ জীবনের মায়াও ত্যাগ করতে পারে। এমন একজন ব্যক্তির আমি সান্নিধ্য পেয়েছি, খুব অনুপ্রাণিত হই, তার জন্য আপনারা একটু হাত তালি দেবেন। সেটা হচ্ছে মাননীয় অসুবিধা। প্রায় সারা রাত জেগে থাকেন, রাত 1টা 2টো যখন খুশি আমাকে ফোন করেন, আমিও ফোন করি। বাড়িতে মেলা বসিয়ে দিয়েছে, প্রাইভেট লাইফ বলে কিছু নেই, ছেলেটাকে লাগিয়ে দিয়েছে সিএম কাজে, নিজে করছেন, লোক লাগিয়ে দিয়েছে, মানে সে পাগলের মতো ব্যস্ততা, পার্সোনাল লাইফ প্রায় শেষ। তো সেই লোকটার কথা একবার না বললে আমি অপরাধী হয়ে যাব। একটা কথা, মানে প্রবলেমটা গোড়াতে আসলে আমি পূর্ববঙ্গের লোক, আমার জন্ম বাংলাদেশে, কিন্তু আমি বক্তৃতায় বলছি আপনারা করুন, প্রবলেমটা এখানে শুরু হয়েছে। অর্থাৎ ভয়টা না এমন জায়গায় গেড়ে বসেছে মানুষের মধ্যে, সেই জন্য এটা জনপ্রিয়তা পাচ্ছে না। আমাদের বিলাস সাহেবরা বললেন 14 সালের মার্চ মাসে রুলসটা জারি হয়েছে, রুলস জারি না হলে তো আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না। তারপরে কেউ সবাই কিন্তু চুপচাপ, যারা দাদা বললেন আন্দোলন করেছেন সত্যিই তারা আমাদের গর্বের বিষয়, কিন্তু 14 সালের মার্চ মাসে এটা পাস হওয়ার পরে আমরা কিন্তু কাউকেই রাস্তায় দেখিনি যে এটাকে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া। আমি সে হতভাগ্য ব্যক্তি, যিনি একজন ব্যক্তি অনেক বাড়িতে গিয়ে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করেও দিয়েছে। আমি যখন বলেছি আসুন আমি অ্যাপ্লিকেশন করছি, আমরা দুজনে করি, আমি তো জানি পাশের গ্রামে আপনার বাড়ি ছিল, আপনি হয়তো বিদ্যালয় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে, কিন্তু আপনাকে তো আমি চিনি, আসলে আমরা হাত ধরে ধরে অ্যাপ্লিকেশন করে মানুষকে পথ দেখাই, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তুমি পাগল হয়ে যেতে বলো, আমরা কিন্তু পাগল হয়ে যাবো। এই ধরনের কথা শুনেছি। ধীরে 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 মানুষের বাড়ি গিয়ে বুঝিয়ে বুঝিয়ে, সত্যি কথা বুঝিয়ে, ভয় ত্যাগ করিয়ে এখন কিন্তু হাজার হাজার মানুষ অ্যাপ্লিকেশন করছেন। এখন আমার কারো বাড়িতে যেতে হচ্ছে না, মানুষেরা আমাদের বাড়িতে আসছে, আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এখন এমন সিচুয়েশন হয়ে গেছে, বিশ্বাস করুন, আমরা একটা অলরেডি ওয়েবসাইট ডিজাইন করে ফেলেছি। তো ডেইলি হাজার হাজার ফোন তো আমি অ্যাটেন্ড করতে পারবো না, হাজার হাজার লোক তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। আমরা একটা ওয়েবসাইট প্রায় করে ফেলেছি, ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইটের মতো। আপনার ওয়েবসাইটে ঢুকে না আপনার কোশ্চেন করতে পারবেন, আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন। ধরুন আপনার বাংলাদেশের একটা ডকুমেন্ট আছে, এই দেশের একটা আছে, এটা হবে কিনা আপনি বুঝতে পারছেন না, আপনি তো বিশেষজ্ঞ নন, ওই ওয়েবসাইটে আপনি ছবি তুলে দিয়ে দেবেন। আমাদের প্রচুর ভলেন্টিয়ার আছে এবং সবাই নিবেদিত প্রাণ, এবং একমাত্র সংস্থা যারা একটা পয়সা কারোর কাছ থেকে নেয় না, বরঞ্চ একটা পয়সা কারোর কাছ থেকে নেয় না, বরঞ্চ এই যে ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে সমস্ত পরিষেবা বিনা পয়সায় এবং অবশ্যই আন্তরিকতার সহিত আপনাকে পরিষেবা দেওয়া হচ্ছে না। আসলে বেসিক্যালি আমরা আমাদের জব ইউনিটের প্রতি একটু ট্রিবিউট দেওয়ার চেষ্টা করছি। তো আন্দোলন আমরা করেছি ঠিকই, কিন্তু আন্দোলনের ফসলটা তো তুলতে হবে আমাদেরকে। এই 1.5 বছর কেটে গেল, কাউকে কোনো খবর পাওয়া যায়নি। আমাদের মতো দু একজন একটা ইনসিগনিফিকেন্ট মানুষ, আমার কি মূল্য আছে? স্কুলের মাস্টার মশাই, তার কথা কেন তো কিছু হবে না। আমি অধ্যাপক, না আমি অ্যাডভোকেট, না আমি কোনো ল মেকার, আমার কথা কেন শুনবে? এটা নিয়ে প্রাণের দায়ে আমরা কয়েকজন মানুষ এটা নিয়ে পড়াশোনা করেছি। পড়াশোনা করে 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 আমরা দেখেছি যে মানুষের সাইকোলজি বিচার করে, উনি এখানে যারা আছেন, যদি আমি যদি জিজ্ঞাসা করি, আমি করে দেখেছি, মানে আগে তো আমাকে নিজেকে বুঝতে হবে। দাদা বললেন ইনলিগাল মাইগ্রেন্ট কারা কারা সেটা থেকে মুক্তি পেয়েছি, আরে আগে আমি তো
পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে। আমার জন্মটা কোথায় সেটা আমি জানি। সেটা আমি যদি সত্যকে স্বীকার না করি তাহলে আমাকে কেউ উপকার করবে। আমি যদি নিজের সত্যটা না বুঝি, আমি পুলিশকে পয়সা দিয়ে 10,000 টাকা দিয়ে এদিক ওদিক কায়দাকরণ করে পাসপোর্ট বের করে সেটা নিয়ে কনসেশনের জন্য পাসপোর্ট আছে ভারতীয় নাগরিক। আরে আমি তো জানি ওইখানে প্লেস অফ বার্থ কি লেখা আছে সেটা তো আমি জানি না, আমার সত্যি কি মিথ্যে। এই সত্যির সামনে যতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকে নিজেকে দাঁড় করাতে না পারবো ততক্ষণ পর্যন্ত সিএ ভয় কাটবে না। আগে নিজের জন্মভূমিকে, মাতৃভূমিকে সম্মান দেওয়ার সুযোগ পেলে দেব, নিজের জন্মস্থানকে মর্যাদা দেওয়ার সুযোগ পেলে দেব। এই যতক্ষণ পর্যন্ত প্রতিজ্ঞা না হবে, যা হয় হবে, মাস্টারি চাকরি চলে যাবে। আমার মায়ের সম্মান আমি দিতে চাই। এই আদর্শ যদি মাথায় না ঢোকে, অন্তরে না ঢোকে, দাদা কেউ বাঁচাতে পারবে না, কোনো সরকার কোনো নেতা বাঁচাতে পারবে না, নিজেই মরে গেছে। তাই আমি একবার এখন জিজ্ঞাসা করি, সাহস পাই, অনেকে বলে, আগে কেউ বলতো না, যে পূর্ববঙ্গ থেকে এসছেন এমন কজন আছেন এখানে, আমি জানতে চাইছি। হাত তুলুন দেখি। এইটা একটা আমাদের সাফল্য। এখনো পর্যন্ত আমরা 10% 15% লোককে দেখেছি মিটিংয়ে হাত সাহস করে হাত তোলে। আজকে আমি দেখলাম প্রায় 50% লোক হাত তুলেছে। তাহলে মানুষের মধ্যে জাগরণ হচ্ছে। এবার এই জাগরণ তো হলো, মাস্টারমশাই তো অনেক আবেগের কথা বললেন, বাট অ্যাপ্লিকেশন করে আমার ঘরে যে ছোট্ট ছেলেটি আছে বা মেয়েটি আছে, আমার চাকরি চলে যাবে না তো, আমার ব্যবসা চলে যাবে না তো, আমার কোনো বিপদ হবে না তো, এটা কোনো ফাঁদ নয় তো, আমার যেভাবে আছে আছি তো, তাই না? তো তাহলে আমরা একটু আইনটা দেখি। দাদা বললেন, একদম শুরুতেই বললেন, পৃথিবীর কোনো দেশে এই ওখানে চলে যাবে, এমএসি নোটিফিকেশনটা চলে যাও। দাদা একটু আগে বললেন, দাদার কথা আমরা বিশ্বাস করছি না আপাতত, অসীমদার কথা বিশ্বাস করলাম না, যে ভারত সরকার আমাদেরকে কি বলেছে, যারা বাগান কোর্টে আসলো বা পুলতামুখে আসলো তাদের নাকি বৈধ করে দিয়েছে। এর পৃথিবীতে হয় নাকি? আমারও তো বিশ্বাস হয় না এটা হয়। পৃথিবীর কোনো দেশে হয় অনুমতি ছাড়া হঠাৎ করে একটা লোক চলে এলো, জানলাম না শুনলাম না, তাকে বললাম তুমি বৈধ, তুমি অবৈধ নয়। বৈধ কথাটা বলেনি আইনে, তুমি অবৈধ নও। এই কথাটা কোন সরকার বলতে পারে? এত মহানুভবতা দেখানো যেতে পারে আইনে? আইন আমরা সবসময় জানি বেড়া যাও, আইন মানুষকে আটকায়, আইন যে মানুষকে ভালোবাসে, আইন যে মানুষকে মানবতার পথে এগিয়ে দেয়, আন্তরিকতার পথে, আজকে সেটা দেখার চেষ্টা করবো আছে কিনা। দাদা যেটা বললেন, অসুবিধা যেটা বললেন, দেখুন আমাদের নাগরিকত্ব আইনের ব্যাপারটা কারা রেগুলেট করে? কেন্দ্রীয় সরকার রেগুলেট করে। এই নাগরিকত্ব বিষয় নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিলে বুঝতে পারবেন। নাগরিকত্ব বিষয় নিয়ে কার কথা বলার এখতিয়ার আছে, অথরিটি আছে? কেন্দ্রীয় সরকারের বিষয়, এটা কোনো রাজ্য সরকারের বিষয় না। কেন্দ্র সরকারের একটা নির্দিষ্ট মন্ত্র সেটাকে রেগুলেট করে, সেটাকে নিয়ন্ত্রণ করে, দেখভাল করে। সেই মন্ত্রকের নাম আপনারা জানেন, স্বরাষ্ট্র দপ্তর, তাই জানেন তো আপনারা? তাহলে এই বিষয়ে যা যা নোটিফিকেশন হবে, যা যা কথা বলবে, সেটা কে বলবে? কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর। 15 সালের 7ই সেপ্টেম্বর দুটো নোটিফিকেশন হয়, 685 7ই সেপ্টেম্বর 2015। দেখতে পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, দাদা মিথ্যা বলেছে, দাদা টেনশনে আছে, সত্যি হবে তো? তো দেখেন, যে বলছে পাসপোর্ট অ্যাক্ট আছে না, পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যামেন্ডমেন্ট রুল 2015। না ঘুরে ঘুরে বলতে হবে। আচ্ছা, এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যামেন্ডমেন্ট রুল 2015, এই যে অ্যাক্ট থেকে এদেরকে এক্সামিশন দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। কাদের দেওয়া হয়েছে? বাংলাদেশ থেকে। আমি কি বলি, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এরপরে আর বলবো না, 6টা ধর্ম সম্প্রদায়ের কথা বলবো না, সময় সংক্ষেপের জন্য। তো সেখানে কি আছে দেখুন, বাংলাদেশ আছে, হিন্দু আছে, আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু নেব, তাই তো, বেশি মাথা ভারী করবো না। বাংলাদেশ থেকে হিন্দুরা 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছে
তাদেরকে বাংলাদেশের লোকে খাঁচায় করে কিসে অবৈধ অনুপ্রবেশকারীদের খাঁচায় করে মানে কেস হয় তো, থানায় এফআইআর হয় তো, ফরেনার্স অ্যাক্টে হয় আর পাসপোর্ট অ্যাক্টে হয়। তাহলে আমি অবৈধ অনুপ্রবেশকারী এই কথাটা বললেই ল এনফোর্সিং এজেন্সি অর্থাৎ পুলিশের একটা কাজ এসে যায়, ধরো থাকে উনি আইন ব্রেক করেছে, অনুমতি ছাড়া এসছে, তাহলে এই দুটো আইনের মুখ্যত একটা আছে, তাদেরকে খাঁচায় পোড়া হয় উইদাউট পাসপোর্টে আসলে। পরে বলছি, তাহলে বলছে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছে বাংলাদেশ থেকে হিন্দুরা, কবে 14 সালের 31 ডিসেম্বরের মধ্যে, নিচে আসো কিভাবে এসছে দাদা বলছিলেন, বাগানকোটে আসতে হবে তাই তো, নিচে আসো। এই দেখুন উইদাউট ভ্যালিড ডকুমেন্ট, উইদাউট ভ্যালিড ডকুমেন্টের বাংলা ভাষা হচ্ছে বাগানকোট, কাগজপত্র ছাড়া। ভ্যালিড ডকুমেন্ট নিয়ে যদি কেউ আসে এবং ভ্যালিড ডকুমেন্ট নিয়ে যদি সে থেকে যায় এক্সপায়ার করে যাওয়ার পরে, এই দুই ধরনের ব্যক্তিও যে বলেছি, তাই অবৈধভাবে থাকলেও তাদের ছাড় দেওয়া যায়, এই নোটিফিকেশনটাই দাদা বলছিলেন। ছাড় দিয়েছে, বলে দিলাম সিএ হয়নি, 15 সালের পরে সিএ আইন হয়নি, নাগরিকত্ব হচ্ছে না। তাও এটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিষয় কিনা, যে পাসপোর্ট একটা আমাদের কাছে কেস হবে। নিচে চলে যাও, একটা নিচে যাও। এই দেখুন তারপর ফরেনার্স অ্যাক্ট দিয়েছে, 46 সালের ফরেনার্স অ্যাক্টে দিয়েছে যে 14 সালের 14 সালের 31 ডিসেম্বরের মধ্যে যারা এসছে বাংলাদেশের হিন্দু, তাদেরকে তাদের বিরুদ্ধে কিভাবে আসবে, উইদাউট ভ্যালিড ডকুমেন্টস এবং নিচে আসো উইথ ভ্যালিড ডকুমেন্টস, এগুলো দিয়ে তাদের এক্সাম করে দেওয়া। এক্সামিশন আছে, এক্সামিশন অফ সার্টেন ক্লাসেস অফ ফরেনার্স। আমি দ্রুত বলে যাচ্ছি, সবাই সংক্ষেপ বুঝতে পেরেছেন, আমি সরাসরি যাচ্ছি, এক জায়গায় থাকবো না, সরাসরি যাচ্ছি। তাহলে আমাদেরকে এক্সাম করে দেওয়া হলো যে বাংলাদেশ থেকে হিন্দুরা যারা যারা বাধ্য হয়েছে ভারতবর্ষের আশ্রয় নিতে, তাদেরকে তাদের এগেইনস্টে আর ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্টে কোনো কেস করা যাবে না। অর্থাৎ আমাদেরকে আর ইলিগ্যাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী বলা যাবে না। কোথায় বলা আছে? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এমন কোনো বান্ধব নেই যে আমাদেরকে এটা একটু জানিয়েছে। জানিয়েছে কেউ? আইনটা কত কাজের জন্য? আপনি যতই আফগানিস্তান বলুন, আফগানিস্তান সর্বসাধারণ বলেন 1-2 হাজার লোক হতে পারে এই সম্প্রদায়, পাকিস্তানে বলে কয়েক হাজার হ্যান্ডফুল লোক হতে পারে, কিন্তু কোটি কোটি লোক বাংলাদেশের লোক, ওয়েস্ট বেঙ্গলে। আমাদের বিপদ, কিন্তু আমাদের কোনো নেতা নেত্রী কেউ কখনো মিটিংয়ে এটাকে উচ্চবাচ্য করে না, তো আমি শুনিনি, আপনারা শুনেছেন কিনা জানি না। এই যে 15 সালে তো নোটিফিকেশন হলো, 15 সালে তো জানতে পেরেছিলেন? আমি তো জানতে পারি, আমরা কেউ জানতে পারিনি। যে কেন জানতে পারিনি সেটা মনস্তাত্ত্বিক সমাজতাত্ত্বিক একটা বিষয়, সেটা অন্য একদিন ছোট করে আলোচনা করবো। আচ্ছা, এটা তো বললো মানে ছাড় দেওয়া হলো, ছাড় দিতে পারে। এবার 55 সালের অ্যাক্টে চলে যাও, 1955 সালের অ্যাক্টে চলে যাও। দাদা যেটা বারবার বলেন, প্রথম বক্তৃতাই বলে, সেটা একটু দেখিয়ে দিই দাদা। ওটাই যাও, ওখানে ভুল জায়গায় চলে গেলে কেন? 55 সালের, হ্যাঁ ওটাই যাও, বলো। উত্তরবঙ্গে এরকম করলে হবে না, এই সামনে একটু নিচে আসো, 3 নম্বরে আসো, নিচে আসো, বেশি দূর যাবে না। এই দেখো, এই দেখেন আপনারা 2 নম্বর ইন্টারপ্রিটেশনে আছে ইললিগ্যাল মাইগ্রেন্ট। ইললিগ্যাল মাইগ্রেন্ট মিন্স এ ফরেনার। দাদা পড়ে শুকিয়েছে, আমি দেখাচ্ছি এটা। এই দেখুন আমাদের এক্সাম্পশন, নিচে আসুন, নিচে আসুন। ইললিগ্যাল মাইগ্রেন্ট কাকে বলে সংজ্ঞা দিয়েছে, এইখানে বলেছে যে সমস্ত হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পারসি এন্ড খ্রিস্টান ফ্রম আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান যারা ভারতবর্ষে এসেছে তাদেরকে, এবং এই যে অ্যাক্ট দুটোতে ছাড় দেওয়া হয়েছে, তাদেরকে আর ইললিগ্যাল মাইগ্রেন্ট বলা যাবে কি না। তাহলে আমরা একটা মুক্তি পেয়েছি। কি মুক্তি পেয়েছি? আমি এগুলো বলছি কেন, দেখুন এগুলো আপনাদেরকে অস্ত্র তুলে দিচ্ছি, কিন্তু আদর্শ প্রথমে বলে দিয়েছে, আদর্শ অনুপ্রাণিত না হতে পারলে আমার এই বক্তব্যের কোনো মানে থাকবে না। ইললিগ্যাল মাইগ্রেন্ট আর বলা যাবে না। তার মানে আমার বিরুদ্ধে
আর অবৈধ শব্দটা ব্যবহার করা যাবে না। তখনকার আইন অনুযায়ী, আস্তে দিদি ভাই, তখনকার আইন অনুযায়ী আমাদের যদি ইলিগাল মাইগ্রেন্ট হিসেবে ধরুন কোন ব্যক্তি 90 সালে বাংলাদেশ থেকে এসে বাধ্য হয়েছে, কথাটা এসছেন না, হিন্দু বাংলাদেশ থেকে আসে কিন্তু বাধ্য হয়ে। কোন ব্যক্তি 90 সালে বাংলাদেশ থেকে এখানে এলেন, এই কথাটা ঠিক নয়। 90 সালে হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসতে কম্পেলড হয়েছে, বাধ্য হয়েছে, ভাষাটা বুঝতে হবে। যারা বাধ্য হয়েছে তারা কিন্তু আর অবৈধ ছাত্র না। এইটা পৃথিবীতে এরকম আইন এখনো পর্যন্ত হয়নি। অবৈধকে একটা সার্কুলার দিয়ে বৈধ করে দেওয়া হলো, এই পর্যন্ত তো হলো। এবার সেটা রিফ্লেকশনটা কোথায় এলো? আমাদের নাগরিকত্ব আইন 1955 সালে চলে গেলে কেন এত হুটপাট করতে হবে না। 55 সালে সেই নাগরিকত্ব আইন, সেইখানে এটা আমার রিফ্লেকশন আইন অনুযায়ী চলে এলো। এবার অনেক চেষ্টা চরিত্র করে আমাদের যে বিভিন্ন জায়গা থেকে, উদ্বাস্তু সংগঠন থেকে, সরকারের নিজস্ব সদিচ্ছা, আপনারা জানেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভারতীয় জনতা পার্টি একটা মৌলিক আদর্শ আছে যে পৃথিবীর যেখানে হিন্দু বসবাস করে তাদের কিন্তু আদি বাসস্থান কিন্তু ভারতবর্ষ বলে মনে করে। তারা যখনই ভারতবর্ষে থাকতে চাইবে সেই ব্যবস্থা করাটাই আদর্শ। আমি আদর্শ বলছি, আইন তো অন্য কথা বলে। সেই জন্য দেখেন তার রিফ্লেকশনটা প্রতিটা ছত্রে আছে। আমাদের পোশাক আশাক, কথাবার্তা, লেখা সবকিছুটা আমাদের মনের কথা প্রকাশ পায়, মানে আত্মজীবনীমূলক হয়। এই আইনটাও বিজেপি সরকারের একটা আত্মজীবনীমূলক একটা আইন। কি করে তার আদর্শ প্রতিফলিত হয়েছে আমি সেটা দেখাবো। চলে আসো 6B তে চলে আসো। 6B যেটা আমরা CAA 2019 বলি, আসলে এটা লোককে বোঝানোর জন্য। এটা আমাদের নাগরিকত্ব আইন 1955 সালে আইনের 6 নম্বর ধারায় এ অলরেডি আছে আসামের জন্য, ওরে B সেকশন যোগ করে দেওয়া হয়েছে 6B। সেই B সেকশনটাকে আমরা বলছি CAA 2019। আইনটা কি? আমি আবার বলছি, আইনটা বোঝা তার জন্য যে পজিটিভলি নিজের সত্য প্রকাশ করতে সম্মানের সহিত বাঁচতে চায়। এই আইনটা বোঝানো কিন্তু তার জন্য। 6B দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছে, আসল জায়গায় পড়ি। দেখুন, shall be deemed to be a citizen of India from the date of his entry into India। কি বললো? পৃথিবীর এমন নাগরিকত্ব আইন আমি পড়িনি, আমি তো এই বিষয়ে বিশেষজ্ঞ না, আমি ইংরেজি ভাষার বিষয় যদি প্রাণের দায়ে এটা পড়েছি। তো কোন দায়ে কোনো আইন হয় তুমি যেদিন থেকে চাইছো সার্টিফিকেট সেদিন থেকে দেবো। আজকে অ্যাপ্লিকেশন করলে তো যেদিন দেবে আমাকে, আজকেও দেবে না, যেদিন আমাকে আধিকারিক সই করবে সেদিন থেকেই তো আইন আমার তার অধিকার জন্মালো। মাধ্যমিক পরীক্ষা দিলাম না, আজকে মাধ্যমিক পরীক্ষা দিলাম, বলতো 5 বছর আগে থেকে মাধ্যমিক পাস, তা তো হয় না। এই একমাত্র আইন নাগরিকত্ব আইনের 6B ধারায় প্রথমেই বলেছে from the date of his entry into India, অর্থাৎ যেদিন তিনি ভারতবর্ষে প্রবেশ করেছেন সেদিন থেকেই তিনি ভারতের নাগরিক হিসাবে পরিগণিত হবে। সে আপনি যেদিনই অ্যাপ্লিকেশন করুন না কেন, যেদিনই সার্টিফিকেট পান না কেন। আমি ধরে দিচ্ছি এই কাকা, আপনি এসেছেন কি বাংলাদেশ থেকে? পাকিস্তান থেকে এসেছে কত সালে? কোনো ভয় নেই, বলুন, পুলিশ ধরবে না। এই সাহসটাকে জোগাড় করতে হবে, তা নাহলে কিন্তু ওইভাবে হবে। দাদা 74 সালে এসেছেন বাংলাদেশ থেকে। আমাদের ভেতরে মানুষের মনে ভেতরে কাজ করতে হবে, আপনি ভয় লাগবে। আমি যদি নিজে অ্যাপ্লিকেশন না করতাম এই কথা আপনাকে বলতে পারতাম না। যে নিজের জন্ম বাংলাদেশে, পাকিস্তানে, সে নিজে অ্যাপ্লিকেশন না করে জ্ঞান দিলে যে জ্ঞান করতে হবে, দেখে ভাষা উঠে বেড়াচ্ছে, জোর করে বলতে, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। ওই জন্য আমি প্রথমে অ্যাপ্লিকেশন করে চাকরিজীবী হিসাবে যে চাকরি দায়িত্ব আমার চাই, আমাকে দেখে লোকেরা আসুন। তো from the date of his entry into India, উনি 74 সালে এসেছিলেন, উনি আজকে
নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করবে, নাগরিকত্ব কবে থেকে হবে? 74 সালে কি মাসে এসেছিলেন মনে আছে? কোন মাসে এসেছিলেন? কোন মাসে? শ্রাবণ মাস মানে অগাস্ট, জুলাই মাসের 1 তারিখ, তার মনে নেই। আচ্ছা যাই হোক, আমি ধরে দিলাম যদি 1 তারিখে যদি মনে না থাকে কি হয় জানেন, মাসের মাঝামাঝি 16 তারিখে দিতে হয়, আইনের পরিভাষা এটা। তাহলে উনি জুলাই মাসের 16 তারিখে এই দেশে এসেছিলেন। কত সালে? 74 সালে। নাগরিকত্ব কবে থেকে পাবে? তাহলে 74 সালের পরে যা কাগজপত্র, বিয়ে শাদী, বাড়ি ঘর, চাকরি বাকরি সবকিছু কিভাবে করেছেন উনি, সার্টিফিকেট পাওয়ার পরে কি বলা যাবে? 74 সাল থেকে উনি নাগরিক ছিলেন। তাহলে ওরা এতদিন পর্যন্ত যা কাগজপত্র বানিয়েছেন 74 সালের জুলাই মাস থেকে, সে কাগজপত্র ভারতীয় নাগরিক হিসাবে বানিয়েছেন বলে আমরা রেট্রোস্পেক্টিভলি মেনে নিলাম। অর্থাৎ রেট্রোস্পেক্টিভ মানে কি বলবো বাংলা, পেছন থেকে মেনে নিলাম। আমরা জানি ডিক্লারেশন হয়েছে। এবার আমার এই কাকা জিজ্ঞেস করবে, আরে মশাই আপনি তো মিষ্টি মিষ্টি করে বললেন, তা আমি যে এসেছি তার তো কোনো প্রমাণ নেই। আচ্ছা প্রমাণ আছে, কারো থাকতে পারে না। একটা পাসপোর্টে আসলে থাকতে পারে, উইদাউটে আসলে। আচ্ছা উনি 80 সালে জমি কিনেছেন, তাহলে 74 সালের প্রমাণ তো নেই, তাই তো? তাহলে কি মুখে বললে এখনো পর্যন্ত ভারতবর্ষের আমাদের আইন এখনো কিছু ব্রিটিশ কলোনিয়াল অ্যাপ্রোচ রয়েছে, আপনার বলে কোনো ভরসা নেই, আপনাকে আটকানোর জন্য আইন। যাই হোক, আইন ব্যাখ্যা করে দেবো, পরে হবে সময়। তাহলে উনি 80 সালে করেছেন, প্রমাণ আছে 80 সাল। 74 সালে দিলে কি মানবে সরকার? আপনি কি মানবেন? উনি 74 না হলে 64 বলতে পারতেন, আমরা তো মানবো না। মানবো কি? দিদি ভাই কি বলেন? উনি বাইরে বললে মানবো? এই আইন বলছে হ্যাঁ মানা হবে, কারণ হি ইজ কম্পেলড টু টেক শেল্টার ইন ইন্ডিয়া। উনি বাধ্য হয়েছে ভারতবর্ষে আশ্রয় নিতে ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন, ধর্মীয় অত্যাচার এবং ফেয়ার অফ রিলিজিয়াস পারসিকিউশন, ভয়ে উনি আসতে বাধ্য হয়েছে। আর আইনটা একেবারে টোটালি একটা মানবিক আইন। কেন মানবিক আইন? 10 ঘন্টা আগে বলেছি। আরএসএস কি চায়, বিজেপি কি মানসিক গঠন, সেই জন্যই বলেছে উনি যেদিন আসবে বলেছেন মুখ দিয়ে, সেই দিনই মেনে নেওয়া হবে, তাই নিয়ে কোনো প্রমাণ চাওয়া হবে না। আর কেন পেছন থেকে দেওয়া হলো? কারণ আমরা তো এসে উপস্থিত হয়েছি বিভিন্ন সময়, 74, 84, 90, 2000, 2014 এই বিভিন্ন সময় তো এসেছি, তাই তো? তাহলে আইনটাকে বাঁচানোর জন্য, ওনার আসার পরে সমস্ত কাগজপত্রটাকে লিগ্যালাইজ করার জন্য, রেগুলারাইজ করার জন্য, সেই জন্য ব্যাকডেট থেকে দেওয়া হচ্ছে যাতে ভয় কেটে যায়। কিন্তু ও ব্যাটারা জানে না, ভয় তো আবার নাগে রয়েছে, আমার নারীতে জড়িয়ে রয়েছে ভয়, কিন্তু কাটছেই না মনে। এই কাটানোর জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি। কাকাদের মতো লোককে আমরা বলছি এগিয়ে আসুন। এই সুযোগ আর জীবনে কেউ দেয়নি আগে, এই সুযোগটাকে ব্যবহার করুন। আগে নিজেকে বলতে হবে যে ভাই আমি সত্যি তথাকথিত ঐতিহাসিক ব্যাপারটা আলাদা, রাজনৈতিক ব্যাপারটা আলাদা, আমি বাস্তব কথাটা বলছি। সত্যি তো আমি এসেছি, এটা তো মিথ্যে নয়। আমি এতদিন এটা অস্বীকার করেছি কেন? 2015 সালে 7 সেপ্টেম্বর নোটিফিকেশনের আগে লিটন বিশ্বাস আমিও অস্বীকার করতাম। কেন করতাম? কারণ আমার উপায় ছিল না, তাই তো? কিন্তু এখন উপায় যখন বেরিয়েছে, এখন যদি আমি সত্যি কথা বলে নাগরিকত্ব সার্টিফিকেটটা না নিই, তাহলে তো আমি আত্মপ্রবঞ্চক হয়ে যাব, নিজেকে নিয়ে প্রবঞ্চনা করবো না, এরপরে আরো কনসিকুয়েন্স আছে। তাহলে from his entry into India, এটুকু বোঝা গেছে তো? তাহলে কেন এটা বলা হয়েছে? আমার সুবিধার জন্য বলা হয়েছে। তারপরে পয়েন্ট কি আছে? দাদা একটু আগে বললেন, কোথায় আছে এটা দেখাও। এই যে এটাকে দেখায়। আচ্ছা তারপরে কি আছে দেখুন, প্রসিডিংস মানে কি? এটা আমরা বলতে থানায় কেস হয়েছে বলি না, কেস চলছে, এফআইআর রয়েছে, এটাকে বলা হচ্ছে প্রসিডিংস। is pending against him and central government
বলছে যদি আপনার বিরুদ্ধে সিটিজেনশিপ সম্পর্কে যদি কোনো কেস থাকে, আপনার বিরুদ্ধে সিটিজেনশিপ সম্পর্কে যদি কোনো কেস থাকে, সেই কেস থাকলেও আপনার অ্যাপ্লিকেশন করতে কোনো বাধা নেই। বুঝতে পেরেছেন? আপনি যদি পাসপোর্ট করতে যান, আপনার ছেলের যদি পুলিশ ভেরিফিকেশন করতে যান, দেখবেন কি আগে জিজ্ঞেস করেন কোনো থানায় কোনো কেস হয়েছে কিনা আপনার ছেলের বিরুদ্ধে, বা আপনার পাসপোর্ট করতে গেছেন আপনার বিরুদ্ধে, তাহলে কি হবে? তাহলে বন্ধ করে দেবো? যদি এমএলএ সব হয়, এই হচ্ছে বাঙালিদের আসল অবস্থা। ওনারা কেউ অ্যাপ্লিকেশন করেননি, আমি অ্যাপ্লিকেশন করেছি। এয়ারলাইন্সের ডিফারেন্স মনে রাখবেন। বলুন তার জন্য কোথাও আমরা সবাই জানি, কিন্তু কেউ কিন্তু অ্যাপ্লিকেশন করেনি, কিন্তু প্রথম ব্যক্তি আমি অ্যাপ্লিকেশন করেছি। এই জন্য আপনাদের লোকের শুনে বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি? আমি জানি এই লোকটা আমার বাংলাদেশে তিনি অ্যাপ্লিকেশন করছেন না, তিনি জ্ঞান থেকে তো শুনবে। আমাদের এই প্রবলেমটা সব জায়গায় পারসিস্ট করছে। তাই না? আপনারা যদি কারো চলে যেতে ইচ্ছে করে, কাইন্ডলি জোর করে রাখা যাবে, চলে যাবেন, থাকলে বসে থাকতে হবে। যদি কারো চলে যেতে ইচ্ছা করে আপনারা চলে যাবেন, যে কজন দুজন শুনতে যাবে, এরপরে আরেকটা মিটিং করবে এখানে আমরা। হ্যাঁ বলুন। পরে এরপরে আমরা যদি কারো মনে হয় যে সময় নেই, ব্যস্ত, ভালো লাগছে না, দে আর মোস্ট ওয়েলকাম, আপনারা চলে যেতে পারেন। কিন্তু বক্তব্য মাঝখানে যাওয়া যাবে। এই শর্তে রাজি আছেন তো? হ্যাঁ হ্যাঁ রাজি আছেন তো? আমি সবার শেষে কেন বলতে উঠেছি, কারণ আমার সময় লাগবে অনেকটা। হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে, এগ্রি। তাহলে আমার এমএলএ হওয়ার ইচ্ছা নেই, এমপি হওয়ার ইচ্ছা নেই, মাস্টারমশাই হিসেবে যথেষ্ট ভালো জায়গায় আছে। তো সেই জন্য আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই। আপনার যদি একটা লোক উপকার করতে পারি, সেটা আজকের দিনের জন্য আমার যাই হোক। তার বিরুদ্ধে যদি কোনো কেস হয়, তাহলে সেই কেস থাকা সত্ত্বেও তিনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটা আইন বললাম, একটা আমি প্রথমে বললাম ফার্স্ট কথা, আপনি যেদিন থেকে চাইছেন সেদিন থেকে পাবেন, পরিষ্কার বোঝা গেছে। আর আপনার যদি কোনো কেস থাকলে সেই কেসও কোনো অন্তরায় নয়, এটা বলা আছে। নেক্সট দাদা চলে গেলেন, এই দেখুন রাইটস এন্ড প্রিভিলেজে লেখা আছে, দাদা বারবার বলছিলেন না যে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কোনো অধিকারী, এবার আপনি বলতে পারেন আমাকে যে আপনি তো সার্টিফিকেট পেলে তখন আপনার এইসব অধিকার জন্মে গেল। আজকে সার্টিফিকেট পেলাম যে আমি ৭৪ সাল থেকে নাগরিক, ওই সার্টিফিকেট না পাই তাহলে তো নাগরিক হলাম না, তাই তো? বলছে সার্টিফিকেট পাওয়া লাগবে না, যেদিন আপনি অ্যাপ্লিকেশন করলেন ওই দিন পর্যন্ত আপনি যা পেয়েছেন, অ্যাপ্লিকেশন করার জন্য আপনার বিরুদ্ধে আপনার কোনো অধিকার, আপনার কোনো সুযোগ থেকে আপনাকে ডিপ্রাইভ করা যাবে না। আপনার কোনো অধিকার, রাইটস আর প্রিভিলেজ মানে সুযোগ, আপনার কোনো সুযোগ এবং আপনার কোনো অধিকার থেকে shall not be deprived। shall শব্দের অর্থ আইনি ভাষায় হচ্ছে বাউন্ডেড, বাধ্যতামূলক। কোনোভাবে মেয়ে মানে ডিপ্রাইভ করতেও পারে, নাও পারে। shall লিখলে করতে পারবেই না, shall not be deprived। দাদা ওখান থেকে সরে যাবেন। shall not be deprived of his rights and privileges, তার অধিকার। তুমি এদিকে এসে বসলে ভালো হতো। হ্যাঁ, shall not be deprived of his rights and privileges, তার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা যাবে না। তাহলে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে, আর কি দেবে না বলেছে? লক্ষ্মী ভাণ্ডার দেবে না, সেই করতে পারবে? ভারতীয় সংসদের উপরে কে আছে? ভারতীয় সংসদের উপরে, ভারতীয় সংসদে পাস করা আইনের উপরে ভারতবর্ষে কোন কোন রাজ্য সরকার আছে, কোন নেতা আছে, কোন নেত্রী আছে? স্বয়ং রাষ্ট্রপতিও নেই। স্বয়ং রাষ্ট্রপতিও ভারতীয় সংসদের তৈরি আইন দ্বারা পরিচালিত হয়। তাহলে রাজ্য সরকার দূরের কথা, যে লক্ষ্মীশ্রী সমস্ত বলে না, বিভিন্ন জিনিস দেবে না সুযোগ, তা কিন্তু কখনোই করতে পারবে না।
আইন দ্বারা আপনি সুরক্ষিত। এবার দিদি ভাই, দাদা ভাই, আপনাদের বক্তব্য, আপনি তো বাঘ, শিয়ালের পালে থেকে থেকে শিয়াল সেজে সেজে থাকতে থাকতে শিয়ালের স্বভাব আর যাচ্ছে না, আইন করে দিয়েছে বাঘ হওয়ার, যে শিয়াল শিয়ালই থেকে যেতে চাই আসলে বাঘ। এই বাঘ হওয়ার এই অস্ত্র এটা মানসিকতায় দাদা ঠিক করেছে। আমি যেটা বলতে চাইছি, আপনার এখানে আঘাত, ওনাকে আঘাত করতে চাইছি, মানসিকতা চেঞ্জ করতে হবে। বাংলাদেশের উদ্বাস্তুকে, আমি নিজে উদ্বাস্তু, মানসিকতা চেঞ্জ করুন। পারস্পরে বলুন 14 সালের 31শে ডিসেম্বরের আগে নাগরিকত্ব আমার অধিকার। আমার নাগরিকত্ব অ্যাপ্লিকেশন করে কত সহজে নিতে হবে, যেটা মন্ত্রীদের ঘাট ধরে আদায় করতে হবে। সহজে আমি অ্যাপ্লিকেশন করলে 1 মাসের মধ্যে নাগরিকত্ব দিতে হবে, আন্দোলন করতে হবে বসুন। তারা করে আমি এদেশের নাগরিক, আমি এদেশের নাগরিক, ম্যাক্সিমাম লোক ফোন করে কথা বলে আমাকে না, প্রচুর লোক যায়। তবে একজন করে শিক্ষিত বেশ রোজগার করে লোক গেল, আমি বললাম আপনি বাংলাদেশ থেকে কবে এসেছেন, আমি জিজ্ঞেস করলাম, না তুমি কাজ করতে পারবেন, বুঝতে পারবেন। তার উত্তর কি দেয় জানেন? অনেকবার কি উত্তর দেয়? না, বলে আমার বার্থ সার্টিফিকেট আছে। আমি বললাম বাংলাদেশ থেকে কবে এসেছেন? এর উত্তর কি হয়? হয় আমি আসিনি অথবা আমি এসেছি। তা বলছে আমার বার্থ সার্টিফিকেট আছে। তার মানে কি? এই যে দুর্বলতা, আমার না এই কাগজ আছে, ওই কাগজ আছে। আমার বাবা না একটা সিটিজেনশিপ করে রেখে গেছিল 68 সালে এসে, ওইটা রয়েছে। আমি বললাম তুমি কবে এসছো বাবা? বলে আমি যখন ওখান থেকে এসে 9-এ ভর্তি হয়েছি। আমাদের বাবা সিটিজেনশিপের গল্প শোনাচ্ছ কেন? বুঝতে পেরেছেন? এটা এইখানে সমস্যা। আমরা দাঁড়িয়ে গিয়ে আপনাদের কাছে, আপনারা যে কোনো রাজনৈতিক দল, আমার কোনো আপত্তি নেই, সত্যি খুশি হবে, কিন্তু আমি নাগরিকত্ব সার্টিফিকেট অ্যাপ্লাই করব, আর কিচ্ছু দরকার নেই। দেখবেন না এটা আলাদা সাপ পাবে, যে কটা দিন আর বাঁচবো মুক্ত হয়ে। যেখানে যারা আছে এর 90 বা আরো বেশি 95% ভারতীয় জনতা পার্টি সাপোর্টার বলে আমার মনে হয়েছে। আপনাদের ভারতীয় জনতা পার্টি কেন করছি আমরা? না, আমরা উদ্বাস্তু হিন্দু, আমাদের কথা ভারতীয় জনতা পার্টি ভাবে, আমাদের নাগরিকত্ব দেবে, এই আশা নিয়ে কিন্তু আমরা ভারতের দুটো কারণ, একটা হিন্দুত্ব, শুধু হিন্দুত্ব কারণেই আমরা উদ্বাস্তু হয়েছি, এই আশা নিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টি করি। কি ফেলাসি আপনি ভাবুন, আমরা ভারতীয় জনতা পার্টি করছি উদ্বাস্তু হয়ে, এবং উদ্বাস্তুটা দেখবে কারা? তারা দেখছে। অথচ আমি জনতা পার্টির মেম্বার, জনতা পার্টির কর্মী, জনতা পার্টির সাপোর্টার, আমি সেই আইনটাকে ফলো করছি। কি অদ্ভুত একটা ফেলাসি না? দাদা একটু আগে বললেন তৃণমূলের এক বড় নেতা, তিনি অ্যাপ্লিকেশন করেছেন। আমি বলবো উনি নরেন্দ্র মোদীর ভক্ত, উনি আমার থেকে নরেন্দ্র মোদীকে, আপনার থেকে নরেন্দ্র মোদীকে বেশি বিশ্বাস করেন। তিনি উদ্বাস্তু, তিনি অ্যাপ্লিকেশন করেছেন বিরোধী দল করা সত্ত্বেও। অথচ আমি ভারতীয় জনতা পার্টির মেম্বার, জনতা পার্টির সাপোর্টার, অথচ আমি সেই নরেন্দ্র মোদীর আইন, সেটাকে কিন্তু আমি মর্যাদা দিলাম না। এই যে সাইকোলজিক্যাল প্রবলেম, সমস্যা, এখান থেকে বেরিয়ে আসার অস্ত্রগুলো আপনাদের তুলে দিচ্ছি। আপনারা দয়া করে বাঘ বা সিংহ হতে চেষ্টা করবেন, মেষ হয়ে থাকবেন, তাহলে আমার কোনো অধিকার থেকে আমি বঞ্চিত হব না। আর একটা জায়গায় আছে, সেখানে বলা হয়েছে যদি আপনার বিরুদ্ধে কোনো কেস থাকে সে তো আপনি অ্যাপ্লাই করতেই পারবেন। যদি আপনার বিরুদ্ধে কেস নাও থাকে তাতেও তো অ্যাপ্লাই করতে পারবেন। যদি কেস থাকে দীর্ঘদিন ধরে 10 বছর ধরে ঝুলছে কেসটা হাইকোর্টে বা জজ কোর্টে, আপনার নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে কেসও বন্ধ হয়ে যাবে। সেই কেসও অটোমেটিক অ্যাবেটেড হয়ে যাবে, লিখে দিয়েছে। যেখানে অ্যাবেটেড কোথায় লেখা আছে? স্ট্যান্ড অ্যাবেটেড। এই যে প্রসিডিং মানে কেস, পেন্ডিং মানে ঝুলে থাকা। আমার বিরুদ্ধে যদি কোনো কেস ঝুলে থাকে তাহলে শ্যাল স্ট্যান্ড অ্যাবেটেড অন কনফার্মেন্ট অফ সিটিজেনশিপ। অর্থাৎ সিটিজেনশিপ কনফার্মেন্ট মানে দেওয়া, অর্পণ করা। সিটিজেনশিপ দেওয়ার পর থেকে যে কেসটাও চলে যাবে। এবার দাদা বলুন তো, এই আইনে আর ভয়ের জায়গা কোথায় রইল? আপনার সমস্ত রাইটস, সমস্ত প্রিভিলেজ, চাকরি বাকরি, বিয়ে শাদী, সুখের সংসারে কোনো কিছুতে হাত পড়বে না, তাই না? বলেছে শুধু তাই নয়, সার্টিফিকেট পাওয়ার পরে নয়,
আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন করার দিন পর্যন্ত হাত পড়বে না। আর প্রবলেমটা কোথায়? মানে দীর্ঘদিন ধরে মিথ্যে বলে বলে তৈরি হয়ে হয়ে এমন জায়গায় একটা খোলসের মধ্যে ঢুকে গেছি, সেখান থেকে বেরোতে একটু কষ্ট হচ্ছে। এটা ঠিক, ঠিক তো? বেরোন আস্তে আস্তে, নিজে নিজে ভাবুন, নিজে নিজে এখান থেকে বেরোনোর একটাই রাস্তা, সেটা হচ্ছে আদর্শ। সেটা হচ্ছে একটা আদর্শ, সামনে একটা আদর্শ আইডিয়াল খারাপ করতে হবে। যে দেখেন আইডিয়ালটা কি, ভিত্তিটা কি, যেটা আমাদের মাননীয় বিধায়ক অসিতদা বলে গেছেন একটু আগে। ভিত্তিটা কি? আমার জন্ম হতে পারে বাংলাদেশের খুলনা জেলায়, এখানে যশোর জেলার লোক বেশি, উপরে যশোর জেলা না, তাই তো? বাংলাদেশের যশোর জেলার লোক এখানে বেশি। আমার জন্ম হতে পারে যশোর জেলায়, কিন্তু অবিভক্ত ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমার পূর্বপুরুষের ভূমিকা অনেকের থেকে বেশি, অনেক রাজ্যের থেকে বেশি। অতএব এই দেশে বাস করা নাগরিক হওয়ার 100% অধিকার আছে, যেটা কেড়ে নেওয়া হয়েছে। এই আইন সে অধিকারকে আমাকে আইনগতভাবে ফিরিয়ে দিল। এটা যদি আপনি মন থেকে বিশ্বাস না করেন, মন থেকে যদি ভালো না বাসেন, এই দেশটাকে ভালো না বাসেন নিজের জন্মস্থান বলে, তাহলে কিন্তু এই নাগরিকত্ব দেওয়া পাওয়া প্রায় মিনিংলেস হয়ে যাবে, খুব একটা লাভ হবে। তাই আপনাদেরকে বলছি, আপনারা মনে করুন যেখানেই জন্ম হোক ওরা ভারতবর্ষের মাটি, ওই মাটির এই মাটি এক মাটি, জোর করে আলাদা করে রাখা হয়েছে। আর সরকার, এখনকার যে সরকারের আইনটা আমাদের দিয়েছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যে সরকারই হোক, এটা অরাজনৈতিক কথাই বলছি, কারণ উপকারী কৃতজ্ঞতা স্বীকার করাটা মানুষের স্বাভাবিক প্রবণতা, সেই প্রবণতা থেকেই কথাটা বলছি, অরাজনৈতিক ভাবেই কথাটা বলছি। তাহলে এই যে আইনটা হলো, আমি এখন প্রশ্ন উত্তর করবো। আমি কিন্তু কেমন করে নাগরিকত্ব পাবো, কি কাগজ পাবো, সেটা পরে বলছি, কি কাগজ লাগবে। আমি বলছি এইটুকুতে কোনো সমস্যা আছে কিনা আপনারা বলুন, যে অ্যাপ্লিকেশন করাতে কোনো কথা বলি। আমি দয়া করে একটা কথা বলি, এই গাছে, এই আমি তো গাছে উঠতে পারি না, এই গাছে ঝুলে আছে একটা আম পেকেছি, আর একটু উপরে একটা আম বেশি পাতা মনে হচ্ছে, আমি তো গাছে উঠতে পারি না, পারতে পারছি না। আমি এইটার কথা খাবো, কিন্তু ওইটার জন্য চিন্তা করে এটা খাবো না। বাবা এই সমস্ত বাবার সাথে নাম চলে গেছে আগে বাবার তো দেখা নাম নেই, বাবা ধরুন ভারতবর্ষে সেই 47 সালে হ্যাঁ, তো বাবা করবে তো মা করবে, সবাই করবে। 14 সালে আগে ছিল 71 সালে 25শে মার্চ, ওর মধ্যে আসলে তালে বলে একটা কিছু হয়ে যেত। এখন বলছে 14 সালে 31শে মার্চ, বাড়িয়ে দিল সময়টা। এর মধ্যে সময়টা দিয়েছে আমাদের, আগে যেটুকু দিয়েছে তারাই তো অ্যাপ্লিকেশন করেনি। আবার কে দায়িত্ব দিল যে আজকে আসলে সে অ্যাপ্লিকেশন করবে? 14 সালে, আপনি কত সালে এসেছেন বাংলাদেশে? তাই আপনি অ্যাপ্লিকেশন করেছেন? করেছেন, ভেরি গুড। তাহলে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যেই তো 90% লোক এসেছে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে। তাহলে অ্যাপ্লিকেশন করেনি কেন? এই এখনো পর্যন্ত এই গত মাস থেকে এসআইআর এর জুজু দেখিয়েছে বলে অ্যাপ্লিকেশন করছে, আর না তো কোনো টাকা দিতে পাওয়া যেত না, বাড়িতে দাঁড়িয়েই দিত আমাদের। এই ভারতীয় জনতা পার্টির মেম্বাররাও দাঁড়িয়ে দিয়েছে আমাদের। আর তো খোলামেলা কথা বলছি, নিজেদের না। এক মিনিট, আস্তে 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 বসুন বসুন আস্তে। তো ওরা পরের কথা, আমার কথাটা আগে বুঝে নিন। তাহলে যেটা দাঁড়ালো, আমরা সবাই অ্যাপ্লিকেশন করবো বলে সিদ্ধান্ত নিলাম, তাই তো? যারা আমরা এসছি, আর নির্দ্বিধায় আমরা স্বীকার করবো আমরা পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু কথাটা আমার আপত্তি আছে, আর ঐতিহাসিকভাবে আমরা উদ্বাস্তু নই, আমাদের উদ্বাস্তু করতে বাধ্য হয়েছে, সেই জন্য একটা আপত্তি আছে। এবার 19 সালের আইন হলো, তার রুল কবে হলো? ভারতবর্ষের সংসদীয় ইতিহাস ঘেটে দেখবেন, যেদিন আইন হয় তার 1-2 মাসের মধ্যেই, কোনো দিন আজকে আইন হয়েছে, কালকে রুল জারি হয়েছে, এই কদিন আগে একটা আইন হয়েছে, রুল জারি হয়েছে একদিন পরে। এই একমাত্র আইন যে আইনে 5 বছর পরে রুল জারি হয়েছে। 19 সালে আইন হয়েছে, 5 বছর পরে রুল জারি হয়েছে। একটু আগে মাননীয় বিধায়ক অম্বিকাদা বললেন না, কেন এটা হয়েছে? আমাদের যে বিরোধী বন্ধুরা, যারা আমাদের নাগরিক অ্যাপ্লিকেশন থেকে নাগরিকত্ব চলে যাবে, তারাই চেষ্টা করেছে যাতে
এই রুলটা জারি না হয় আমাদের তাতে এইভাবেই আঘাত, মানে কি বলবো, মানে ঝুলে ঝুলে থাকি, ভেসে ভেসে থাকি। রুলে কি বলেছে, এই যে দাদা যারা কথা বলছেন না, আপনারা বিভিন্ন সময় হাত তুলছেন, কথা বলবো, এই রুল নিয়ে কথা বলতে চাইছেন, আমি রুলের কথা বলি, তারপরে আপনি বলবেন। তাহলে 2024 সালের মার্চ মাসে রুল হলো, তাই তো? রুল মানে কি, এটা প্রসিডিওর হলো, কেমন করে অ্যাপ্লিকেশন করতে হবে। আইন যদি এত ভালো হয় তাহলে রুল তো ভালো হতে বাধ্য, এটা স্বাভাবিক, তাই তো? ছাত্র যদি প্রতি ক্লাসে কথায় কথায় লাফি উত্তর দেয়, এই মাস্টারমশাই বসে আছে, পরীক্ষা থাকা তার তো রেজাল্ট ভালো হবেই, ভালো লিখবেই। কিন্তু রুলটা দেখি আমরা এবার কতটা সহজ সরল হয়েছে। রুলে কি বলেছে, বাংলাদেশ থেকে, রুলে চলে যাও, কাগজের ওখানে চলে যাও, বাংলাদেশ থেকে 9টি কাগজ, 9 রকমের কাগজের যে কোনো একটি কাগজ অরিজিনাল আনতে হবে। আরে ছোট কাগজ, অরিজিনাল আনতে হবে। কেন এটা বলতে হলো? আমার তো মনের কথা, যে লোকটা 74 সালে বাংলাদেশ থেকে এসেছে, উনি কি বাংলাদেশের কাগজ মোবাইলে করে নিয়ে চলে এসেছেন? সম্ভব নাকি, তাই না? মুসলমানের যে অত্যাচার, তাতে বরং ছেড়ে জমি না বেঁচে চলে আসতে হয়েছে, কাগজ কি করে আসবে? সত্যি এটা আমাদের কাছে প্রথমে খুব পাহাড় প্রমাণ সমস্যা ছিল। যারা কিছুদিন আগে এসে তাদের পক্ষে সহজ, যারা অনেক আগে এসছে তাদের পক্ষে যত আগে এসছে তত কঠিন। তখন দেখুন ওরা নাম লিখে দিয়েছে, এরিয়াটা যাও দেখেন, এরিয়াটা লিখেছে, এনি ডকুমেন্ট, এরিয়াটা ডকুমেন্ট বলছে কি জানেন ভাই, যে কোনো একটা বাংলাদেশের কাগজ। বলছি আমরা 9খানা কাগজ, কিন্তু আসলে বলছি যে কোনো কাগজ। এনি বলে কি হয়, ইংরেজি ভাষার সাথে বসে আছে, যে কোনো, তাই তো? তাহলে 9খানা জায়গা লোককে দেখানো, আসলে যে কোনো কাগজ। এবার বলা হলো যে কোনো কাগজ তো সম্ভব নয়, বেশিরভাগ লোক 95% লোকেরই তো এরিয়াটাও আনতে পারছে না, কোনো কাগজে আনতে পারছে না। আনতে পারলেও বিপদ আছে, ডেট অফ বার্থ চেঞ্জ, নাম চেঞ্জ, বাবার নাম চেঞ্জ, কত রকমের কায়দা আছে, বাঁচার জন্য এগুলো করতে হয়েছে। তাহলে ডকুমেন্ট যদি পাওয়াও যায়, মেলানো তো যাবে না। বাংলাদেশের দেবাশিস এখানে হয়ে গেছে আশিস, মিলবে কি করে? তো সেই জন্য এখানে প্রবলেম তৈরি হলো। তখন গভর্নমেন্ট কত 10 নম্বরটা দিল, দেখুন কি লিখেছে, I will submit the relevant document before the district level committee. বলেছে এই যে হিয়ারিং যেখানে হয়, আমার কাছে কাগজ নাই, আমাকে যদি ডাকবে আমি জোগাড় করে নিয়ে যাব, তাকে দেখাবো সেন্ট্রাল গভর্নমেন্টের একজন অফিসারের কাছে দেখাবো, স্টেট গভর্নমেন্টের কোনো হাত নেই না। এটার মানে কি? আমি কোপরে তাকে দেখাই, এই শব্দের মানে কি? আইনের ফাঁক, বলা যাচ্ছে না যে আমি কিছু দেখাবো না, কিন্তু এমন করে পেঁচিয়ে পেঁচিয়ে আইনে কথা বলবো, লাঠিও ভাঙবে না, সাপটাও পালাবে। এবার ভয় তো এটা হচ্ছে না, কেন ভয় তো এমন ভাবে জুড়ে রয়েছে, এর মানে করতেই পারছে না। ব্যারিস্টারটা মানে করতে পারছে না, বাংলাদেশে তার জন্ম, কথা বলে কেটে কেটে ক্যাঁচা করে বেরিয়ে যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তো আইন কিছু জানি না। বলো ব্যারিস্টার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচারপতি সব বাংলাদেশে যত পাকিস্তান থেকে এসছে গুটিয়ে যাচ্ছে, আইন পড়তেও সাহস পাচ্ছে। দিস ইজ রিয়ালিটি, একটা সত্যি কথা বলছি। তাহলে দেখেন কি বলছে, আই উইল সাবমিট দ্য রেলিভেন্ট ডকুমেন্ট বিফোর দ্য ডিস্ট্রিক্ট লেভেল। কে না জানে এই যে এসআইআর আসছে, যদি এই মনোদার মতো লোকজন, যদি নেতারা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চাপ সৃষ্টি করে, 50 লক্ষ বাংলাদেশের উদ্বাসী হিন্দু যারা প্রকৃত মানে দাবিদার নাগরিকত্বের, তারা কাগজের জন্য নাগরিকত্ব পাচ্ছে না, ওই ডিস্ট্রিক্ট লেভেল কমিটিকে তোমরা নির্দেশ দিয়ে দাও, কি দেখাবে দেখে নাও, কি হবে কিনা? হবে, হওয়াটা স্বাভাবিক কিনা? তাহলে আগে তো নিজেকে মানসিক প্রস্তুতি নিতে হবে, আমি অ্যাপ্লাই করবো, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি থেকে চাপ সৃষ্টি করবো রাজনৈতিক ভাবে, এই দেখেছো তো, এই নাও দেখো, যাও বাড়ি চলে আসো। হ্যাঁ, এবার এরকম এই জন্য এটা করা হয়েছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। তারপরে আবার বলা হলো, মানে সরকার চেষ্টা করছে মানে আমাদের জাগানোর জন্য, কাদের মাধ্যমে জাগাবে? কেউ আদালতে নেবে না, কাদের মাধ্যমে জাগাবে? সরকারের যে মেশিনারি আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে সরকারের, তাই না? কেন্দ্রীয় সরকারি দপ্তর আছে, রাজনৈতিক মেশিনারি আছে, তার সামাজিক মেশিনারি আছে, কোন মেশিনারিকে জাগানো যাচ্ছে, কোন মেশিনারি যাচ্ছে। এসআইআর না আসলে ওই
ওই আমার ওই 10-12টা ডেইলি হবে, তার বেশি হবে না। এই যে বসে আছে এখন কিন্তু সবাই দিতে পারছে না, তাই তো? তো যাই হোক, তো এবার মামুন বললো ঠিক আছে ভাই, দাদা বলে গেছে, অর্ডার আমার কাছে আছে, যে সরকার আবার নির্দেশ দিল, দেখি এতে লাভ হয় নাকি। বাংলাদেশের অরিজিনালটা লাগবে না, কি করে বাংলাদেশের অরিজিনাল হবে? আরে একটা জেরক্স তো অন্তত হোয়াটসঅ্যাপে আত্মীয়স্বজনের মাধ্যমে বা কিছু একটা নিয়ে চলে আসে। জেরক্স, জেরক্স মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ জেরক্স? হ্যাঁ, জেরক্সের মানে হচ্ছে না, জেরক্সের মানে জেরক্স, আর বলা যাবে না, জেরক্সের কোম্পানি না। বাইকে কি সব কথা বলা যাবে? দাদাকে বলুন। তাহলে জেরক্স ওই যে আপনার নামে বানান, বাবার নাম, কাকারে জ্যাঠা আগে এসেছিল, জ্যাঠারে বাবা বানিয়ে দিয়েছে, বাধ্য হয়েছে দিতে। তো সমস্ত কিছু জেরক্সের মাধ্যমে আইনের মধ্যে থেকে কায়দা করা যাবে। আইনটা মানতে হবে, দেশের আইন, ঠিক আছে? সরকার চাইছে আপনি মানুষ, আপনি নাগরিকত্ব করতে, কিন্তু আপনি জেল করেছেন। আরে আমার বার্থ সার্টিফিকেট আছে, আমি এই প্রত্যেকের বার্থ সার্টিফিকেট, এখানে 3খানা কোশ্চেন করে বার্থ সার্টিফিকেট বুঝে যাবে যে বার্থ সার্টিফিকেট কোশ্চেন করলে উত্তর পাবো। বার্থ সার্টিফিকেট ফলস, যারা বার্থ সার্টিফিকেট বের করেছে বাংলাদেশ থেকে পাকিস্তানের জন্ম যাদের, আমি টাইপ করে বলছি এখনই 3খানা কোশ্চেন করবো, 3টা কোশ্চেনের যা উত্তর দেবে তাতে ডাউট খুলে যাবে, হবে কি না? সবাই বলে এর মধ্যে যাচ্ছে। তাহলে বাংলাদেশের ডকুমেন্টে কি হাল হয়েছে বুঝতে পারছেন? কি লাগবে? বাংলাদেশের ডকুমেন্টে কি হাল হয়েছে বুঝতে পারছেন? কি চাইছি আমরা, সরকার কি চাইছে, আপনারা বুঝতে পেরেছেন তো? কিন্তু বুঝতে হবে না, সাহসের জোগাড় করতে হবে। এই সাহসের ট্যাবলেট দিচ্ছি আপনাদের, সাহস জোগাড় করতে হবে। সাহস কে দিতে পারে? একজন সাহসী ব্যক্তি একজনকে সাহস দিতে পারে। ভীতু ব্যক্তি কাউকে সাহস দিতে পারে পারে না। সাহসের পরিচয় কি? যে আমি নিজে আগে লাফ দিয়ে খালের মধ্যে পড়বো, এই খাল পার হবো, সতশ্রী খাল নদী, আমি পার হয়ে দেখাবে, আমি পার হয়ে এসেছি, তোমরা ভয় নেই, তোমরাও আসো। তা আমি যদি বলি লাভ দেবো না, তোমরা লাভ দাও, হবে না তো? আমি তাই বলবো, এখানে যারা আছে অনেক সাহসী আমার বন্ধুদের বলবো, এরপরে ছোট মিটিং করবো, 8-10 জনকে নিয়ে, 500 জনকে নিয়ে, যারা আমাদের এক্সপার্ট হবে। শুধু বক্তব্য, মিষ্টি মিষ্টি বক্তব্য দিয়ে যে কোনো লাভ নেই রে ভাই, অ্যাপ্লিকেশনটা তো করতে হবে। তার জন্য আমি বলবো এক্ষুনি নাম দিতে হবে যারা ডেডিকেটেড, যারা একটু কম্পিউটার বোঝে, তাদেরকে আজকে আমরা অনেকটা ট্রেনিং দিয়ে যাব। এত দূর থেকে যখন এসেছি, এত সময় যখন দিয়েছি, আপনারাও দিচ্ছেন, যেটা বলছে ট্রেনিংটা, যেটা বলতে চাইছে সেটা নিয়ে নাও। এই কৃষ্ণনগর শহরের পরে আমাদের বলবেন আপনাদের বন্ধুত্ব কারো যেতে না, অন্য কোথাও যেন যেতে না হয়, শান্তিপুরে যেন যেতে না হয়, এইখানে বসেই হবে। আর আমরা ট্রেনিং দেবো, আপনারা দেখবেন অলরেডি একটা সফটওয়্যার আমরা ওয়েবসাইট তৈরি করেছি, এই যারা ট্রেনিং দেবো এরা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো কোয়ারিজ থাকে বা দেখে নেবো, দেখে নিয়ে বলবো চেঞ্জ করবো, চার্জারটা তাহলে আর আমাদের ওখানে যেতে হবে না, কারণ চার্জারটা নিয়ে আসবো। তাই বাংলাদেশের কাগজ যে হাল হয়েছে, হাল করে ছেড়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনারা বুঝে গেছেন তো? এরপরে যদি না বুঝি তাহলে কি বলবো, কিছু বলার নেই। আচ্ছা, এবার হচ্ছে ইন্ডিয়ান ডকুমেন্ট। ইন্ডিয়ান ডকুমেন্টের অবস্থা তো আরো খারাপ, যা করতে হচ্ছে আর যা করছে মানুষ, আমাকে সাপোর্ট করি, কিন্তু আইনের মধ্যে থেকে কাজটা করতে হবে। ইন্ডিয়ান ডকুমেন্ট 14 সালের 31শে ডিসেম্বরের আগে যে কোনো একটা কাগজ দেখাতে হবে। এবার আমি ধরে দিচ্ছি এই ভাইটি 14 সালের 31শে ডিসেম্বরই বাংলাদেশ থেকে এসেছে, সেই দিকে কাগজ বানাতে পারে না, কিন্তু অনেক আছে 5 বছর ধরে কাগজ বানিয়েছে, আছে কিনা? ঠিক আছে, সত্যি তো তাই হয়। সরকারি কাগজ অনেক আছে ভোটার কার্ড এখনো হয়নি, ঠিকঠাক দালাল করতে পারেনি, লাইন করতে পারেনি, তাহলে কিন্তু এসছে, এটা সত্যি, এইটাকে সত্যি করতে হবে, এসছে। তাহলে মনোজ বাবুর বাড়ি আমি এসে উঠেছিলাম, ভাড়া ছিলাম তো, মনোজ বাবু জানে তো, ওনার বাড়ি তো 12 সালে তৈরি হয়েছে, কথার কথা বলছি। মনোজ বাবুর বাড়িতে আমি ভাড়া ছিলাম, মনোজ বাবু ওটা লিখিত দেবে যে আমার বন্ধু আমার বাড়িতে এসে ছোটবেলায় এসে 1 বছর ছিল, সেটা প্রমাণ হয়ে গেল 14 সালের আগে, বলে হয়ে গেল না? স্কুলে পড়েছি,
7 ভর্তি হয়ে গেছিলাম 14 সালে এসে স্কুলে তো ভর্তি হওয়া যেত নাকি যেত না, একটা প্রাইমারিতে ভর্তি হয়েছিলাম, সার্টিফিকেটটা দিলেই হলো। তাহলে এই দেশের কাগজও কিন্তু সত্যিকারেরই পাওয়া যায়। ওই উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে আসবে। আমি করবো, এই করবো কথাটা না বলে, করবো না বলে আমি যদি কথা বলি তাহলে বিভিন্ন মানে ফাঁক ফোকর চাকরি যাবে না, বই কাগজ পাবো কোথায়, আর যে করতে চায় সে প্রথমেই যে কোশ্চেনটা কোনো করে। একটা হলেই তো। যে করতে চায় না সে প্রথমেই কোশ্চেনটা করে। 14 সালের পরে দেশে তার কি হবে? আসবেই না। এই তুমি 14 সালের আগেরটা করো, তারপরে 14 সালের পরে 24 সাল দেখা যাবে। যাই হোক, তাহলে বাংলাদেশের কাগজ, ইন্ডিয়ার কাগজ আমাদের হয়ে গেছে, হয়ে গেছে তো। এই পর্যন্ত হলো আমাদের রুলস এর ব্যাখ্যা। এবার আমরা যেটায় যাব, এর প্রসিডিউর দূর থেকে এসছে, এর প্রসিডিউরটা কি হবে, ফ্লো চার্টটা কি। আপনি কাগজ জোগাড় চলে করবেন, গিয়েছে। মনে রাখবেন বাংলাদেশে আপনি জেরক্সই আনেন কিন্তু সেটা দেখতে যেন অরিজিনাল থেকে ভালো হয়। এখন হয়তো এই যারা এই যে আমাদের কম্পিউটারে যেগুলো আছে ওরা জানে তো, সুন্দর করে পিডিএফ করে যেন অরিজিনাল থেকে দেখতে ভালো লাগে, কালার ছবি তোলেন। আরে উদ্বাস তোলে তো মনে যায়নি রে বাবা, পিডিএফ করে কালার ছবি তোলেন, ছবি তুলে দেখা কি করছে জানেন, ছবি এনে আমাকে দেখাচ্ছে, মানে যখন ছবি তুলছে তার হাতের ছবিটাও তার জমি দলিলের পরে পড়ে গেছে, বোঝাই যাচ্ছে না কিছু। কারণ তুমি কি একটা সার্টিফিকেট দেবা কিছু, এটা কি করে নিয়ে আসো, আপনার ছবিটা তুলুন। তো যাই হোক, ছবি তুলুন, যদি কালার ডকুমেন্ট হয় কালার প্রিন্ট আউট দিই, কত লাগে 10 কোটি টাকা 50 টাকা লাগবে প্রিন্ট করতে। সেইটা এই দেশের কাগজটা জোগাড় করুন, একটু খেয়াল রাখবেন। যদি নিজের কাগজ হয়, বাংলাদেশের কাগজ আবার কি নিজের নাম হলেও হবে, বাবা, ঠাকুরদাদা, ঠাকুমা, মা, ঠাকুরদাদার বাবা, এদের যে কারো একটা নামে কাগজ হলেই হবে। কিন্তু আমরা সবসময় বলি নিজেরটা, যারা একেবারে অনেক বড় হয়ে এসেছেন, ধরুন 50-60 বছর বয়সে যারা এসেছেন বা তারপরে, তারা নিজেরটা দিয়ে ম্যানেজ করা যায়। কিন্তু যারা অল্প বয়সে এসেছে 8, 9, 10 এরকম জায়গায় এসেছে, তারা সাধারণত বাপের জিনিস দেবে, বাবার কাগজ দেবে। তাহলে কি হবে, অনেক সমস্যা দেখে আপনি প্রথমে ডেট অফ বার্থ, সেই একটা সমস্যা দাঁড়িয়ে যায়, তাই না? তো অনেক এগুলো হবে। এবং নেক্সট হচ্ছে আপনাদের এই কাগজগুলি তো হলো, অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করাটা একটু কঠিন আছে, না দেখিয়ে দিলে কোনো সাইবার ক্যাফে অ্যাপ্লিকেশনটা করতে পারবে না, বুঝতে পেরেছেন? সেটা কি করতে হবে দেখবেন, কতগুলো প্রশ্ন আছে। আপনি কি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে এই দেশে এসেছেন? প্রথম প্রশ্ন এই প্রশ্নের উত্তর কি হবে? হ্যাঁ। আপনি কি বাংলাদেশ বা পাকিস্তান বা অন্য কোনো দেশ থেকে এসেছেন? কি হবে? বাংলাদেশে কি? এটা একটা কমন প্রশ্ন, পরীক্ষায় পাস ভালো। আচ্ছা, আপনি কোন ধর্ম সম্প্রদায়ের মানুষ? হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, কোনটা? হিন্দু, হিন্দুইটি, তাই তো? 4 নম্বরে কি আছে? তারপরে আপনার কি একটা কোশ্চেন আছে, আপনার কি ভ্যালিড পাসপোর্ট আছে? না। এই পাসপোর্ট কিন্তু বাংলাদেশের পাসপোর্টের গল্প, এই দেশের পাসপোর্ট না। কিন্তু এই দেশের পাসপোর্টের কোশ্চেন করছে না, আপনার কি বাংলাদেশের পাসপোর্ট আছে ভ্যালিড? কি হবে? প্রায় সবারই না, না 100% না হবে না, তবে 99% বেশি না হবে, তাহলে না। আচ্ছা, আপনার কি, খুলে দেখা বলে দিচ্ছি, আপনার এইটা অ্যাপ্লিকেশন করতে কাজে লাগবে। আচ্ছা, আপনার কি আপনি পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত কিনা? এটা কি হবে? হ্যাঁ তো, তাই তো নাকি? আপনারা ভারতীয় বংশোদ্ভূত কিনা? আমি তো জানি হ্যাঁ, আমার ঠাকুরদাদার জন্ম তো খুলনায় হয়েছিল, তারপর তো কলকাতায় বাড়ি ছিল, তার বাবা তো ইন্ডিয়ার অবিভক্ত ভারতবর্ষের মধ্যে জন্ম, ঠাকুরদাদার জন্ম, তাহলে আমি তো ভারতীয় বংশোদ্ভূতই হব নাকি? না, আমি ভারতীয় বংশোদ্ভূত, সত্যিই ভারতীয় বংশোদ্ভূত। আইন করে সরকার পার্লামেন্টে কেটে দিয়েছে, পাকিস্তান আর বাংলাদেশ থেকে, এখন পাকিস্তান আর বাংলাদেশ থেকে যাদের জন্ম, তাদের পূর্বপুরুষের, তারা ভারতীয় বংশোদ্ভূত নয়। তাহলে আমি ভারতীয় বংশোদ্ভূত
নই, ওটাকে নো করতে হবে। এটা আইনের ব্যাখ্যা। আর যদি আইনে বলে দেয় বাংলাদেশে জন্ম হলে বংশগত বলা যাবে না, এখন হৃদয় কষ্ট পেলেও এটাকে আমাকে নো করতে হবে। ঠিক আছে? ওই এই দেখুন পরপর আমি যা বলেছি এটা আমরা ফিল আপ করার জন্য কাজে লাগবে। যারা করবেন ফিল আপ, দেখুন এটা হচ্ছে ইয়েস হবে, তারপরে হচ্ছে বাংলাদেশ ইয়েস হবে, হিন্দু ইয়েস হবে, তো সহজ। তারপরে চলে আসো কি বলেছে, ডু ইউ হ্যাভ ভ্যালিড পাসপোর্ট, কি হবে, ভেরি গুড। তারপরে ইন্ডিয়ান অরিজিন কিরা, হৃদয়ের ইন্ডিয়ান অরিজিন সত্যি, কিন্তু এখানে আমরা জোর করে নো লিখবো, নো, বেশ। তারপরে নো দাও, নো দি দাও। তারপরে চলে আসে কি বলছে, এটা মাইনর কিনা, 18 বছরের কম বয়স কিনা, না না ম্যারেজটা কোথায় আছে, পরে বলছি। আপনি ইন্ডিয়ান অরিজিন কিনা, নো। এবার বলছে এটা জটিল আছে, এইটা একটু জটিল মনে রাখবেন। এটা ওই শতকরা 10% মানুষের হয়। আর ইউ এ পারসন ম্যারিড টু এ সিটিজেন অফ ইন্ডিয়া? তাহলে আপনি কি ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন? আপনার ক্ষেত্রে ইয়েস, আমার ক্ষেত্রে তো ইয়েস না। শুনেন, এটা জ্বালা আছে। যদি বলেন হ্যাঁ ভারতীয় নাগরিককে বিয়ে করেছি, তখন ও আবার বলবে তাহলে তার বার্থ সার্টিফিকেট লাগবে, আপনার বরের বা আপনার ওয়াইফের। আবার বলে বিয়ে করেছেন বলছেন, তাহলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে। বুঝেছেন তো? তাহলে ইয়েস বা নো করবেন যার দায়িত্বে। যদি ইয়েস করেন এই দুটো কাগজ কিন্তু দিতে হবে। যদিও আপনার নাগরিকত্ব সার্টিফিকেট আপনার ওয়াইফের নাগরিকত্ব কিন্তু হবে না, তবুও আইনের পরিভাষাটা দিতে হবে। তাহলে কি হবে, আর ইউ এ পারসন ম্যারিড টু এ সিটিজেন অফ ইন্ডিয়া এন্ড অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে যদি ইয়েস হয়, আমি ইয়েস দিচ্ছি না, ইয়েস দিলে ওই এখানেই বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে এক মিনিট 3A ফর্ম চলে আসবে। কারণ অনেকগুলো ফর্ম আছে তো নাগরিকত্ব, যদি ইয়েস হয় ফর্ম কোথায় দিয়েছে, আচ্ছা ওইটা দিলে একটু নো দাও, নো দাও, নো দাও, তাহলে ওটা অন্য দিকে চলে আসবে। আচ্ছা নো, তারপরে কি আসছে, 18 বছর কিনা, নো, বেশ দাও দাও। তারপরে সবই নো হবে, দেখুন। আচ্ছা এই যে দেখুন 9 নম্বর নো হবে, 10 নম্বর নো হবে, মনে থাকবে তো? এই ছোটবেলা বাচ্চাদের মতো আর কি। 9 নম্বর নো, 10 নম্বর নো, 11 নম্বর ইয়েস। কেন? সময় কম তো, আমি ব্যাখ্যা কম দিচ্ছি। এই পর্যন্ত বোঝা গেছে? যারা অ্যাপ্লিকেশন করবেন পারবেন তো? পারবেন? তাহলে আমাদের এখানে আর কষ্ট করতে হবে না। আচ্ছা এরপরে টিক দিয়ে এবার ফর্মে ঢুকে যেতে হবে। বুঝেছেন? চলে যাবে, দিদিভাই চলে যাবে। এবার একটা কথা আছে, এইটা কিন্তু সহজ। এই যে পসিবিলিটিটা দেখাচ্ছি, এখানে নতুন কিছু নেই। কঠিন কোনটা? বাংলাদেশের কাগজের টাইম, আপনার ডেট অফ বার্থ, এই দেশের কাগজ কখন ইস্যু হয়েছে, বাংলাদেশের কাগজ কখন ইস্যু হয়েছে, দুটোর মধ্যে কন্ট্রাডিকশন আছে কিনা, ওইখানে কিন্তু একটু যারা বিশেষজ্ঞ, যারা বোঝে, তাদেরকে ছুঁয়ে নিতে হবে। ছুঁয়ে দিয়ে সে যদি বলে বাংলাদেশের কাগজ এটা হবে, ইন্ডিয়ার কাগজ এটা হবে, মানে সেলফ কন্ট্রাডিকশন না আসে, সেই জন্য এই দুটো যদি হবে বলে। আর একটা জিনিস হচ্ছে যে আমার পরে যেটা ছেড়েছে না, আমি কবে এসেছি, 90% মানুষ খালি মিথ্যা কথা বলে, যেদিন এসে স্বীকার করে না, একটা আগে পরে ডেট দিয়ে দেয়। ওইটা করবেন না, যেদিন এসে সেদিন ডেট দিয়ে দেখে সব মালার মতো মিলে গেছে। যখনই মানুষ ডেট আগায় ইচ্ছায়, তখনই কিন্তু ওই জটিলতা, বাংলাদেশের কাগজ ইন্ডিয়ার কাগজ জটিল হতে শুরু করলো। আপনি বললেন যে আমি 2010 সালে এসেছি, খুব ভালো, কিন্তু 2008 সালের মাধ্যমিকের পাশে সার্টিফিকেট দিয়ে দিলেন, তাহলে হলো না। এরকম বাংলাদেশের কাগজ ওইভাবে দিলেন, বাবার আপনি মাধ্যমিক পাস সার্টিফিকেট দিলেন। এবার বাবার এখানে ডেট অফ বার্থ আছে, আপনার বাবার ডেট অফ বার্থ যা আছে কমিয়ে তো 10 বছর কমিয়ে রেখেছে ডেট অফ বার্থ। মাধ্যমিক পাস দেখা যাচ্ছে ক্যালকুলেশন করলে বাবা 5 বছরের মাধ্যমিক পাস করে গেছে, তাহলে ওরা দেবে না সার্টিফিকেট। তখন ওরা কি করবে না, তখন ওরা আটকে রাখবে, সার্টিফিকেট দেবে। সেই জন্য কাগজটা একটু দেখাতে হবে। তারপরে যে ফর্ম ফিল আপ আছে, ফর্ম ফিল আপটা একেবারেই সহজ। একটা ছবি লাগবে, একটা সিগনেচার লাগবে। ছবিটা আছে জেপিজি ফরম্যাট, যারা এখানে কম্পিউটার জানেন একটু জেনে রাখেন, জেপিজি ফরম্যাট 50 কেবির মধ্যে ছবিটা এবং তার সিগনেচারটা। আর কাগজগুলো সব পিডিএফ এ হবে 2 এমবির মধ্যে। আগে থেকে কম্পিউটারে সেভ করে রাখবেন, ফর্ম ফিল আপের সময় যখন চাইবেন ক্লিক করে করে ওখানে বসিয়ে দেবেন। কি বোঝা গেছে তো?
মুখ শুকিয়ে যাচ্ছে দেখছি। যারা পারে তাদের কাছে ইজি, যারা পারে না তাদের কাছে কঠিন মনে হচ্ছে। তো যারা আমি মনোজগত 3-4টে ছেলেকে আমাকে এখন দেবে, দেওয়ার পরে ওদেরকে নিয়ে আমি দেখিয়ে দেবো, তাহলে ওরাই এখানে বসে করে দেবে। তাহলে এইভাবে ফর্ম ফিল আপ করার শেষে 50 টাকা গভর্নমেন্টকে ফিস দিতে হবে। সেটা অনলাইনে মাধ্যমে দিয়ে দিতে হবে। 7 টাকার একটা বড় ফর্ম বেরিয়ে যাবে, সেই ফর্মটা নেবে, নেওয়ার পরে আপনার মেল আইডি, এটা করার জন্য মেল আইডি লাগে, একটা ফোন লাগে, ওটিপি লাগে। ওই মেল আইডিতে আপনার চিঠি আসবে, মানে একটা মেসেজ আসবে, এমন তারিখে সঙ্গে করে হেড পোস্ট অফিসে আপনি কাগজপত্র নিয়ে দেখা করুন, এই ফর্ম এবং কাগজপত্র নিয়ে ওই মেলে নোটিফিকেশন আসবে। আপনি কৃষ্ণনগরে যাবেন। এর আগে যিনি অফিসার ছিলেন, ভীষণ ভালো, আমার সাথে ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক, উনি এখন ট্রান্সফার হয়ে বারাসাতে চলে গেছেন। এখানে বলে আপাতত বন্ধ আছে, কয়েকদিনের মধ্যে শুরু হবে। ওখানে দেওয়ার জন্য বসে আছে, বিশ্বাস করুন, যাদের অভিজ্ঞতা আছে দেওয়ার জন্য। আমাকে সেদিন কৃষ্ণনগরে রেড পোস্ট অফিসের এসপি বলছেন, মাস্টারমশাই ক্যাম্প করুন ঘরে ঘরে গিয়ে, এ মানুষ তো বুঝতেই পারছে না আমরা দেওয়ার জন্য বসে আছে সার্টিফিকেটের জন্য। আর ম্যাক্সিমাম ভুল ফর্ম ফিল আপ করে নিয়ে চলে যাচ্ছে। ভুল ফর্ম ফিল আপ করলে সার্টিফিকেট হবে না। বলে যে নদিয়ার রিপোর্ট দিলেন উনি আমাকে, নদিয়ায় 90% ফর্ম ফিল আপ ভুল হয়ে যাচ্ছে। একটা এদিক ওদিক ইয়েস তো হয়ে গেলে তখন ফর্মটা কিন্তু ভুল হয়ে যাবে, কেউ দিতে পারবে না। আপনার ক্ষতি হবে না, কিন্তু আপনার পিছিয়ে যাবে, 6 মাস 1 বছর হয়ে যাবে, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তো ওই ফর্মটা ফিল আপ করে আপনি দিলে, কাগজটা আপনি দেখালেন, কোনো মতে বুঝে দিতে পারলে 3টে এভিডেভিট লাগবে। যে কোনো একজন এখানকার বৌদি বা অ্যাডভোকেটকে দিয়ে দিলে ফরম্যাট আছে, এভিডেভিটটা আপনারা করে দেবেন। 3টে এভিডেভিট করবেন, 3টে এভিডেভিট করবেন। আর একটা ধর্মীয় সার্টিফিকেট নেবেন। আপনারা দেখবেন বিভিন্ন ধর্মীয় সংস্থা থেকে সার্টিফিকেট দিচ্ছে, যদি আপনারা কালেক্ট করতে অসুবিধা হয়, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হচ্ছে, নদিয়াতেও 2-3টে জায়গায় কথা হচ্ছে, তারা দিচ্ছে ধর্মীয় সার্টিফিকেটটা জোগাড় করবেন। তাহলে বাংলাদেশের একটা ডকুমেন্ট, ইন্ডিয়ার একটা ডকুমেন্ট, 3টে এভিডেভিট পেয়ে যাবেন, একটা ধর্মীয় সার্টিফিকেট এইগুলো আপলোড করে দেবেন। ওখানে হ্যারিং হবে কৃষ্ণনগরে। এবার আপনি ওয়েট করুন। আশা করি এসআইআর এর আগেই যারা অ্যাপ্লিকেশন করেছে, যারা ভুল করেননি, তারা প্রত্যেকেই সার্টিফিকেট পেয়ে যাবেন। আর এসআইআর কি হবে জানি না, এরপরে ইলেকশনের আগে তো যারা অ্যাপ্লিকেশন করেছে ভুলও পাবে কিনা আমি বলতে পারি না, তো সবাই পেয়ে যাবে। অর্থাৎ আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো ধরনের সাহায্য আমরা ওয়েবসাইট লঞ্চ করব, খুব তাড়াতাড়ি আমাদের কম্পিউটার আমরা দিয়ে দেবো। অনলাইনে আমাদের হেল্প পাবেন, অ্যাপ্লিকেশনে সব সাহায্য পাবেন। শুধু সাহস করে নিজে করান, নিজের বাড়ির লোককে করান, বন্ধুদের করান, সবাই করান এবং স্বীকার করুন লোকের কাছে। লোকের কাছে বলুন, হ্যাঁ আমি করেছি, হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার জন্ম বাংলাদেশ, এটা স্বীকার করতে শুরু করুন। অ্যাপ্লিকেশন করার আগ্রহটা অনেক বেড়ে যাবে। আমি আপনাদেরকে আপাতত আমার এই নাটিনীয় বক্তব্যটা আমার প্রথম বলে ভালো হয়, কিন্তু আমার বক্তব্যটা এত বড়, আমি বলার পরে আর শোনার ধৈর্য আপনাদের থাকবে না। ওটা জ্ঞানীগুলি ব্যক্তি ওনাদের বক্তব্য শোনা দরকার। তো এই হচ্ছে আমাদের সামা। আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আশা করি যে কোনো সময় যে কোনো হেল্প, আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, একটু লিখে নিন যাদের লাগবে। আর মনোজ বাবুর সঙ্গে দেখা করবেন। আমাদের দিচ্ছি তো, হ্যাঁ এক বছর আমি সব প্রশ্ন দেবো, কিন্তু আমি যা বলেছি যদি কভার না করে থাকি সেটা প্রশ্ন দেবো। ওটা ফোন নাম্বারটা বলছি, না না ওটা না, ওটা ওটা বলতে হবে, ওটা বলতে হবে 7980 ওটা বন্ধ করে দাও। 7980 141 কারণ আমার বিরুদ্ধে অভিযোগ, আমি বেশি ফোন ধরতে পারছি না, সত্যি কারণেই ধরতে পারছি না। 7980 অথবা দেখো ঠিক বলেছি কিনা, আপনার হবে না। 7980141210 আমাদের মনোজ বাবু প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধুবর লিটন বিশ্বাস মহাশয়কে।